মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছে চলো এগুলো সলিউশন করি। 1 নম্বর প্রশ্ন দেখো, পর্যায় সারণীর জনককে? রুশ বিজ্ঞানী মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। তার মানে অ্যান্সার হবে খ। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতটি পর্যায় ছিল? দেখো মেন্ডেলিভ 63টা মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করছিল, তার মধ্যে 12টা পর্যায় ছিল আর 8টি গ্রুপ ছিল। যেহেতু পর্যায়ের কথা বলছে এর জন্য 12টি পর্যায়টাই অ্যান্সার হবে। কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য? এটা হবে অম্লতা। দেখো 4 নম্বর বলছে ইট্রিয়াম মৌলটি পর্যায় সারণীতে অবস্থান। এটা হবে তোমার পর্যায় 5 গ্রুপ 3, কারণ স্ক্যান্ডিয়ামের নিচেই স্ক্যান্ডিয়াম যে মৌলটা স্ক্যান্ডিয়ামের নিচেই কিন্তু তোমার ইট্রিয়াম আছে। তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখবা এটা গ্রুপ 3, এর জন্য ইট্রিয়ামেরও গ্রুপ 3 হবে। অন্য কোনো জায়গায় কিন্তু গ্রুপ 3 নাই, এর জন্য এই গ নাম্বারই অ্যান্সার হবে। কোন মৌলজোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত? দেখো একই পর্যায়ভুক্ত হলো ম্যাঙ্গানিজ আর হলো আয়রন। নিচের কোনটি মিথক্ষার মৌল? দেখো 2 নাম্বার গ্রুপের যে মৌলগুলা সেগুলাকে বলা হয় মিথক্ষার মৌল। তো মিথক্ষার মৌলগুলা হচ্ছে এরকম: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হলো রেডিয়াম। এগুলো হলো মিথক্ষার মৌল। আর এগুলোকে ছন্দ দিয়ে এভাবে তুমি মুখস্থ করতে পারো। বিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখেন। তাহলে দেখো এই যে ক্যালসিয়ামটা যেহেতু এইখানে আছে, এজন্য ক্যালসিয়ামটাই হবে মিথক্ষার মৌল। মিথক্ষার ধাতু কোনটি? অনুরূপভাবে এটার অ্যান্সার ক্যালসিয়াম। কোনটি মিথক্ষার ধাতু? দেখো অনেকবার কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে ক্যালসিয়াম। কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে? কর্ণ সম্পর্ক রয়েছে হলো বোরন আর সিলিকনের মধ্যে। বোরন আর কি বলো? সিলিকনের মধ্যে। Mg+ আয়নের 23টি ইলেকট্রন থাকলে এম এর পারমাণবিক সংখ্যা কত? দেখো 3+ আয়ন আছে, 3+ আয়ন ইলেকট্রন কটা বলো? 23টা। তার মানে ইলেকট্রন যেহেতু 3টা ত্যাগ করছে এর জন্যই তো Mg+। তাহলে বর্তমানে ইলেকট্রন আছে 23টা, তাহলে আরও 3টা যদি যোগ করো তাহলে তো তার পারমাণবিক সংখ্যা পাবা। এর জন্য মৌলটা হবে 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আয়রন। ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে? দেখো ম্যাঙ্গানিজ পরমাণুতে এর যে বহিস্তরের ইলেকট্রন বিন্যাস তা হলো 3d5 4s2। তো এখন আমরা এই 3dতে যে অরবিটাল এটা অঙ্কন করে ফেলো। তো টোটাল কয়টা গড় আছে বলো? 5টা। তাহলে দেখো সেখানে ইলেকট্রন আছে কয়টা? 5টা। তাহলে প্রথমে প্রতিটা হুন্ডের নীতি অনুযায়ী কয়টা করে ইলেকট্রন যায়? একটা করে। তার মানে তোমার ম্যাঙ্গানিজ পরমাণুতে টোটাল 5টা অযুগ্ম ইলেকট্রন আছে। এটাই হবে অ্যান্সার। ক্রোমিয়াম পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে? দেখো ক্রোমিয়াম পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন? ক্রোমিয়াম দেখো কত নাম্বার মৌল? 24 নাম্বার মৌল। আর এর বহিস্তর ইলেকট্রন বিন্যাস হলো 3d5 4s1। দেখো এই যে ডিতে দেখো 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, যেরকম ডিতে 5টা আছে, আবার এসেও একটা আছে। তার মানে ক্রোমিয়ামের টোটাল 6টা অযুগ্ম ইলেকট্রন আছে। কয়টা বলো? 6টি। এরপর আসো, কপারের 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? কপারের বলছে, কপারের কিন্তু 19তম ইলেকট্রন। তো কপারের 19তম ইলেকট্রন অবশ্যই 4s-এ প্রবেশ করবে। কোথায় বলো? 4s-এ। দেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রন বলো, কপারের বলো, ক্যালসিয়ামের বলো, সবগুলোই 4s-এ প্রবেশ করবে। এর জন্য অ্যান্সার হবে 4s। কপার মৌলটি পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থিত? অবশ্যই 11 নম্বর গ্রুপে অবস্থিত। কিভাবে বুঝলেন স্যার? দেখো কপারের বহিস্তরের ইলেকট্রন বিন্যাস হলো 3d10 আর 4s1। তাহলে ডি আর এস এর যদি ইলেকট্রন চলমান থাকে তাহলে গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয়? ডিটা প্লাস এসেরটা যোগ করতে হয়। তাহলে 10 যোগ করলে কত হয় বলো? 11। এর জন্য কপার ইলেকট্রন বিন্যাস হবে পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থান করবে? 11 নম্বর গ্রুপে অবস্থান করবে। এই যে 10 আর 1 11। পর্যায় সারণীতে কপারের অবস্থান কোনটি? অনুরূপভাবে 11। ল্যান্থানামের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কোনটি? দেখো স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম এগুলো একই গ্রুপের মৌল। এর জন্য যেটার মধ্যে 3 উপগ্রুপ ওইটাই অ্যান্সার। দেখো ডিতে 1 আর এস 1 থাকলে যেহেতু এটা দুটো যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়, এর জন্য এই গ নাম্বারই অ্যান্সার। কোন ইলেকট্রন বিন্যাসে অ্যালুমিনিয়াম 3+ আয়নের নেই? অ্যালুমিনিয়াম 3+ আয়নের দেখো ইলেকট্রনও আছে 10টা। তো আমরা দেখব এই অক্সিজেন কিন্তু 8 নম্বর মৌল, এটার মধ্যে কিন্তু 10টা ইলেকট্রন নেই। কিন্তু এই যে ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন 9 নম্বর মৌল, কিন্তু মাইনাস থাকার কারণে একটা ইলেকট্রন যোগ হবে। এর জন্য তার টোটাল ইলেকট্রন হলো 10টা। তাহলে যে 10-এ 10 মিলে গেছে, এর জন্য এই ফ্লোরিনটাই হবে, ফ্লোরিন যে আয়ন এটাই হবে অ্যান্সার। কপারের 19তম ইলেকট্রন কোন অরবিটালে যায়? 4s অরবিটালে। একটু আগে ব্যাখ্যা দিছি।
দেখো আর্গন 3d10 4s1 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? এদিকে তাকিয়ে দেখো, ডিতে আছে 10টা, এসে আছে একটা। তাহলে দেখো 3d10 4s1 এর একটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, আর এটা হলো অবশ্যই কপার ইলেকট্রন বিন্যাস। কার বলো? কপারের। এস ব্লক মৌলের সংখ্যা কতটি? একটু নোট করে রাখো তাহলেই হবে। এস ব্লক মৌল হলো 14টা, পি ব্লক হলো 36টা, ডি ব্লক হলো 41টা, আর এফ ব্লক হলো 27টা। তামা তামা করে ফেলাও, এইগুলা দিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবা। তাহলে এস ব্লক মৌলের সংখ্যা কতটি বলে? 14টি। এস ব্লক মৌলের সংখ্যা কতটি? 14টি। এস ব্লক মৌল কোনটি? দেখো এস ব্লক মৌলগুলো হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2 প্লাস হিলিয়াম, এই টোটাল 14টা মৌল। এটা 7টা আছে, এটা 6টা আছে। গ্রুপ 1-এ আছে হলো 7টা, গ্রুপ 2-তে 6টা, 13টা, আর হিলিয়াম এই হলো টোটাল 14টা। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে, একটু মাথায় রেখো। হিলিয়াম কিন্তু এস ব্লক মৌল। কি ব্লক? এস ব্লক, মাথায় রেখো। এস ব্লক মৌল তাহলে কোনটি বলো? দেখো যে এই যে পটাশিয়াম যে আছে, এটা কিন্তু আমাদের 1 নম্বর গ্রুপের মৌল, এর জন্য পটাশিয়াম অ্যান্সার হবে। বহিস্থ ইলেকট্রনীয় কাঠামো NS1 বিশিষ্ট মৌল পানির সাথে যুক্ত হলে কোনটি তৈরি করবে? NS1 মানে হলো ক্ষার ধাতু। কি ধাতু বলো? গ্রুপ 1-এর মৌল ক্ষার ধাতু। আর ক্ষার ধাতুগুলা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার তৈরি করে। যেমন দেখো সোডিয়াম 1 নম্বর গ্রুপের মৌল, এটা যদি পানির সাথে রিয়াকশনে যায় তাহলে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তীব্র ক্ষার কি বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এটার অ্যান্সার হবে ক্ষার। কোনটি মৃৎক্ষার ধাতু? দেখো ওই জনরূপভাবে কিছুক্ষণ আগে কিন্তু শিখেছি, ক্যালসিয়াম হলো মৃৎক্ষার ধাতু। পি ব্লক মৌলের সংখ্যা কতটি? একটু আগে কিন্তু বলে দিছি, পি ব্লক মৌলের সংখ্যা 36টি। পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? 100% পি ব্লকে বেশি। কোন ব্লকে বলো? পি ব্লকে বেশি। প্রথম পি ব্লক মৌল কোনটি? প্রথম পি ব্লক মৌল হলো বোরন। বোরন। দেখো আরেকটা প্রশ্ন আছে, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? দেখো হিলিয়াম একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যেটা পি ব্লকের মধ্যে অবস্থান কইরাও পি ব্লক নয়। তাহলে 28 নম্বর প্রশ্নের যে উত্তর তা হবে, দেখো এই যে হিলিয়াম, এটাই হবে তার অ্যান্সার। নিচের কোনটি অভিজাত গ্যাস? দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলোর কয়েকটা নাম আছে, অভিজাত গ্যাস, বিরল গ্যাস, ইনার্ট গ্যাস। তাহলে দেখো অভিজাত গ্যাস যেহেতু বলা আছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাস খুঁজে বের করো কোনটা। দেখো এই যে জেনন, এটাই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এর জন্য এটাই অ্যান্সার। নিম্নের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি পি ব্লক যুক্ত? এটা হবে 33 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। মৌলটা হবে আর্সেনিক। মৌলটা কি বলো? আর্সেনিক। পি অরবিটালের আকৃতি কি? দেখো পি অরবিটালের আকৃতি হলো ডাম্বেল আকৃতির, এই আকৃতির, এটা নাম হলো ডাম্বেল। পি অরবিটালের আকৃতি কি? ডাম্বেল আকৃতির। ক্লোরিন কোন ব্লকের মৌল? 100% পি ব্লকের মৌল। কোন ব্লকের মৌল বলো? পি ব্লকের মৌল। পর্যায় সারণীতে পি ব্লকে মৌলের সংখ্যা কতটি? কিছুক্ষণ আগে পড়ছো 36টি। মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? এটার অ্যান্সার হবে দেখো পি উপস্তরে 6টা ইলেকট্রন থাকতে পারে। পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলা হয়? 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে চ্যালকোজেন বলা হয়। চ্যালকোজেন শব্দের অর্থ হলো আকরিক উৎপাদনকারী। কি উৎপাদনকারী বলো? আকরিক উৎপাদনকারী। তার মানে অ্যান্সার হবে 16 গ্রুপ। চ্যালকোজেন গ্রুপ কোনটি? গ্রুপ 16। চ্যালকোজেন মৌল কোন ব্লকের অন্তর্ভুক্ত? অবশ্যই পি ব্লকের অন্তর্ভুক্ত। চ্যালকোজেন মৌলগুলোর অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? দেখো 16। বারবার কিন্তু একই টাইপের প্রশ্ন আসছে, কোনগুলি অপধাতু? তো অপধাতুর আরেকটা নাম আছে কিন্তু, মেটালয়েড। কিলয়েড বলো? মেটালয়েড। তো এটা একটা ছন্দ দিয়ে তোমরা শিখে ফেলো কোনগুলো অপধাতু, এটা মনে রাখবা। বড় ছেলে যেন আজ সব থেকে ভালো টিচার, এইগুলোই হচ্ছে মেটালয়েড বা অপধাতু। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, আর কি বলো? টেলোরিয়াম। ছন্দটা কি? বড় ছেলে যেন আজ সব থেকে ভালো টিচার। তাহলে কোনগুলো অপধাতু খুঁজে বের করো। দেখো যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এটাই আছে, শুধুমাত্র ক নাম্বারটাই অ্যান্সার হবে, অন্যগুলোর মতো এগুলো নেই। কক্ষ তাপমাত্রায় কোনটি তরল না তরল হবে? তরল। একমাত্র ব্রোমিন, যেটা লাল বর্ণের তরল পদার্থ, কক্ষ তাপমাত্রায় তরল থাকে। কে বলো? ব্রোমিন। কোনটি শুষ্ক কারক হিসেবে কাজ করে? অবশ্যই ফসফরাস পেন্টাঅক্সাইড শুষ্ক কারক হিসেবে কাজ করে। দেখো ব্রোমিনের ইলেকট্রনিক গঠন হবে 3d10 4s2 4p5।
কারণ 3s2 3p5 এটা কিন্তু হবে না, কারণ হলো এটা হবে ক্লোরিনের, এটা কার হবে ক্লোরিনের। 2s2 2p3 এটা হবে ফ্লোরিনের। আর বহিস্তরে তো জানো তোমরা এই যে হ্যালোজেন মৌলগুলোর বহিস্তরে 7টা ইলেকট্রন থাকে, এর মধ্যে কিন্তু 7টা নাই, এর জন্য এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, বাট শুধুমাত্র 3d10 4s2 4p5 এইখানে দেখো যে 7টা আছে, 3d10টা ভিতরে ঢুকে গেছে কিন্তু যেখানে কিন্তু 7টা আছে, এর জন্য ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস হবে এই ঘ নাম্বার। পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? পি ব্লকে। দেখো 44 নম্বরে কি বলছে, এই বিক্রিয়ায় এক যোগ করে কি হবে, দেখো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা হলো অ্যামোনিয়া তৈরি হবে, একটু মাথায় রাখবা। পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? 41টি। কতটি বলো? 41টি। ডি ব্লকের প্রথম মৌল কোনটি? 100% স্ক্যান্ডিয়াম। 100% কি বলো? স্ক্যান্ডিয়াম। নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? ডি অরবিটালের অস্তিত্ব শুধুমাত্র স্ক্যান্ডিয়ামে বিদ্যমান। পটাশিয়াম, আর্গন, ক্যালসিয়াম এগুলো ডি ব্লক মৌল নয়, শুধুমাত্র স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল, এর জন্য এটাই হলো ডি অরবিটালের অস্তিত্ব আছে। নিচের কোন মৌলটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়? দেখো দুইটা মাথায় রাখবা, ক্রোমিয়াম আর কপার, এই দুটা মাথায় আপাতত রাখো, আরও আছে। তো দেখো অপশনে কি আছে? কপার, তাহলে এটা অবশ্যই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয় তাদেরকেই বলা হয় প্যারাম্যাগনেটিক। তাহলে এখানে লক্ষ্য করো, এটা ডায়াম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক না, শুধুমাত্র কপার হবে প্যারাম্যাগনেটিক। কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ? একটা ছন্দ মাথায় রাখবা, সে ছন্দটা হলো ফেল করি নাই। স্যারে কি বলছে বলো? ফেল করি নাই মানে ফেরাস, কোবাল্ট, নিকেল, এই যে তিনটা মৌল, এই তিনটা মৌলই হলো ফেরোম্যাগনেটিক, তার শর্টকাট কি? ফেল করি নাই। তাহলে দেখো তো এই তিনটার কোনটা এখানে আছে? এই যে দেখো কোবাল্ট। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক হবে? দেখো এই যে ক নাম্বার Mn2+, Ab2+, যদিও এই দুটার সমান তবে অন্যান্যগুলো মিলে না দেখে ক নাম্বারই অ্যান্সার হবে। Ab2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? দেখো Ab2+ মানে কি? দেখো আয়রনের যে বহিস্তর ইলেকট্রন বিন্যাস তা হলো 3d6 4s2, যেহেতু এখানে 2+ লাগাইছে এর জন্য এই দুটো ইলেকট্রন চলে যাবে, থাকবে কি বলো? 3d6। তাহলে ডিতে যেন টোটাল অরবিটাল কয়টা হয় বলো? ডিতে গড় কয়টা বলো? 5টা। কয়টা? 5টা। আর এখানে ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে প্রথমে একটা একটা করে দাও, একটা একটা করে দাও, এরপর যে আরেকটা আছে এই করে দিবা না। তাহলে লক্ষ্য করে যে 4টা অযুগ্ম ইলেকট্রন, 1 2 3 4, দুম দ্বারা ক্যান্সার দিয়ে দাও, খাবে খাপ, জরিনার বাপ, 42-এর 52-র 4 নাম্বার হবে, এই গ নাম্বার অপশন অ্যান্সার হবে। নিচের কোন যৌগের ক্ষারীয় মূলকে ডি অরবিটাল ইলেকট্রন আছে? ক্ষারীয় মূলক দেখো এটা হবে ক্রোমিয়াম সালফেট। কি সালফেট বলো? ডি অরবিটাল ইলেকট্রন আছে বলছে, স্ক্যান্ডিয়ামে থাকবে না কারণ 3+ আছে স্ক্যান্ডিয়ামের, টাইটানিয়ামে থাকবে না, ক্যালসিয়াম তো প্রশ্নই ওঠে না, এর জন্য ক্রোমিয়াম সালফেট। এই যৌগের জারণ সংখ্যা কত? এটা হবে +3। এটা কি বলো? +3। তোমরা এই যেভাবে বের করতে পারো, পানির জারণ সংখ্যাটা 4, যেহেতু পানির জারণ সংখ্যা 0, সাইড দিয়ে গুণ করলে 0 হয়ে যাবো, এটা -1, আর যেটা প্লাস দিয়ে করে ফেলবা +3 এসে যাবে। নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা এটা হবে -1/2। নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2? প্রশ্নটা অসম্পূর্ণ আছে। দেখো যেটা হলো সুপার অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এটাই হলো তোমার এটার যোগে জারণ সংখ্যাটা হাফ। কিভাবে হয় দেখো, অক্সিজেনের এটার জারণ সংখ্যা তোমরা জানো, পটাশিয়ামের +1, আর অক্সিজেনে বের করতে চাই তাহলে অক্সিজেনের ধরবো x, আর 2টা গুণ থাকলে 2, সামগ্রিকভাবে 0। তাহলে দেখো 2x সমান কি লেখা যায়? -1/x সমান -1/2। তাহলে দেখো সুপার অক্সাইডগুলোর জারণ সংখ্যা কী হয় বলো? -1/2। এর জন্য শর্টকাটে মনে রাখবা, যে কোনো সুপার অক্সাইড মনে রাখার শর্টকাট টেকনিক, তা হলো সুপার স্টাররা হাফ প্যান্ট পরে। সুপার স্টাররা কি বলো? হাফ প্যান্ট পরে। দেখবা শাহরুখ খানরা মাঝে মধ্যে লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে সিনেমাও করে না, তাহলে এটা সুপার স্টার না? তাহলে সুপার স্টারে কী পরে বলো? হাফ প্যান্ট পরে। তার মানে যে কোনো সুপার অক্সাইডের জারণ সংখ্যা -1। পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর মৌল কোনটি? দেখো পারমাণবিক সংখ্যার ক্রম বলছে, প্রথম অবস্থান্তর মৌল বলছে, তার মানে টাইটানিয়াম হবে। টাইটানিয়াম ফার্স্টের দিক থেকে আগে। কোনটি অবস্থান্তর মৌল? দেখো এই যে 3D সিরিজ আছে, অবস্থান্তর মৌলের যে 3D সিরিজ আছে তার মধ্যে দেখো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলা, মাথার ভিতর ঢুকাও, এই কথাগুলো মাথার ভিতর ঢুকাও, নাহলে কিন্তু পারবা না।
যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলো হলো ডি ব্লক মৌল, এই 10টা ডি ব্লক মৌল। বাট এই উইদাউট স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদ দা মাঝখানের যে 8টা আছে তো এইগুলাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি। সেক্ষেত্রে দেখো জিঙ্ক বাদ স্ক্যান্ডিয়াম বাদ শুধুমাত্র কি হবে বলো, কপার। পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলসমূহ মুদ্রা ধাতু নামে পরিচিত? 19-এও কিন্তু পড়ছো। মুদ্রা ধাতু কোনগুলা বলো? মুদ্রা ধাতুগুলা হচ্ছে কপার, তারপর হলো গোল্ড, সিলভার, এইগুলা প্রাচীনকালে মুদ্রা তৈরিতে ব্যবহার করা হতো। তার মানে 11 নম্বর গ্রুপের মৌল এগুলা। তাহলে এটা এভাবে ছন্দ দিয়ে মনে রাখবা, কপালে রূপাও নাই স্বর্ণাও নাই, রাগ করে লাভও নাই। কপালে স্বর্ণাও নাই রূপাও নাই, তারপর কি বলো, রাগ করে লাভও নাই। কপাল মানে কপার, রূপা মানে সিলভার, স্বর্ণ মানে তো গোল্ড, জানোই। এই 3টা হলো মুদ্রা ধাতু। তাহলে কয় নাম্বার গ্রুপের মৌল বলো? 11 নম্বর গ্রুপের মৌল। তাহলে দিস ইজ অ্যান্সার। দেখো নিচের কোনটি রঙিন যৌগ? এটা হবে কোবাল্ট ক্লোরাইড। কেন? কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেহেতু ডি ব্লক মৌল না, এর জন্য এটা হবে না। আর স্ক্যান্ডিয়ামে ডি ব্লক থাকলেও এটা 3+ হওয়ার কারণে অবস্থান্তর নয়। যে কপার এখানে প্লাস অবস্থায় আছে, এটাও হবে না। তার মানে কোবাল্ট ক্লোরাইড অ্যান্সার। কোনটি রঙিন যৌগ? যে কপার হাইড্রোক্সাইড প্লাস কোবাল্ট ক্লোরাইড, দুটাই রাইট অ্যান্সার। এই দুটা খেলে হবে না, এই দুটা খেলে হবে না। রঙিন যৌগ কোনটি? দেখো রঙিন যৌগ কোনটি? দেখো এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। কেন হবে না? কারণ এটা হলো অবস্থান্তর না, এটা অবস্থান্তর না, টাইটেনিয়াম 4+ অবস্থান্তর না, এটা শুধু ম্যাঙ্গানিজ অক্সাইড। নিচের কোনটি রঙিন যৌগ? দেখো ধুমধারাক্কা বারবার কি প্রশ্ন আসছে। 100 কোবাল্ট ক্লোরাইড। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? কোন আয়ন বলছে? স্ক্যান্ডিয়াম বাদ, জিঙ্কু বাদ, মার্কারি বাদ, 100 Ab2+। কোনটি রঙিন যৌগ? আবারও আসছে, দেখো কোনটি রঙিন যৌগ। একদম 100 নিকেল সালফেট, এটা বাদ। এগুলো তো প্রশ্ন ওঠে না, এটাও প্রশ্ন ওঠে না। কোন মৌলটি প্যারাম্যাগনেটিক? যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয় তাদেরকেই বলা হয় প্যারাম্যাগনেটিক। তাহলে দুর্বলভাবে আকর্ষিত হয় কে? টাইটেনিয়াম। ক্রোমিয়াম হবে না, ম্যাঙ্গানিজ হবে না, জিঙ্ক হবে না। এ ব্লক মৌল হলো সিরিয়ামটাই হলো এ ব্লক মৌল। দেখো এ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? আন্তঃ অবস্থান্তর মৌল বলা হয়। এ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? আন্তঃ অবস্থান্তর মৌল। পর্যায় সারণীতে এ ব্লক মৌলের সংখ্যা কতটি? এ ব্লক মৌলের সংখ্যা 27টি। কতটি বলো? 27টি। কোন কোন যৌগটি সম্ভব নয়? দেখো এখানে দুটো অপশনের মধ্যে আছে, আরও দুটো নিচে আছে। এটাই সম্ভব নয়, কারণ কোনোদিনই NCl5 গঠিত হয় না। NCl3 গঠিত হয়, বাট NCl5 গঠন করে না। মূল কারণ কি স্যার? এটার ডি অরবিটাল নেই। নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু যে নাইট্রোজেন, এটার বহিঃস্তরে ফাঁকা ডি অরবিটাল নাই। এর জন্য এটা শুধু NCl3 গঠন করতে পারে, NCl5 গঠন করতে পারে না। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? আবারও রঙিন যৌগ আসছে। 100 হলো নিকেল 2+। নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন? এখন কিন্তু কালারলেস, বর্ণহীনের কথা বলছে। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক আছে কিনা আগে খুঁজে বের করো। দেখো সেই স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক আছে কিনা। এই যে দেখো জিঙ্কু, জিঙ্ক তাকাই রয়েছে, এর জন্য এর অ্যান্সার। নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল? দেখো এখানে অধিক স্থিতিশীল মাত্র কপার প্লাস। কেন? কারণ কপারের বহিঃস্তর ইলেকট্রন বিন্যাস কি বলো? 3d10 4s1। যখন এখানে একটা প্লাস লাগাই দিবা তখন এই ইলেকট্রনটা কাটে যাবো, মানে বাদ যাবো, তখন তো 3d10 ডি অরবিটাল ইলেকট্রন পূর্ণ। এর জন্য 100 এটা স্থিতিশীল। কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান? এটা +3, এটা মাথায় রাখবা। কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান? এটা হলো +3। এটা একটু মুখস্থ করে রাখো। নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? ক্রোমিয়াম। কি বলো? ক্রোমিয়াম। কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? দেখো পর্যায়বৃত্ত ধর্ম অনুযায়ী পরমাণুর আকার এই দিকে পর্যায়ে হ্রাস পায়। পরমাণুর আকার পর্যায়ে কি পায় বলো? হ্রাস পায়, হ্রাস। তাহলে দেখো এগুলো কিন্তু একই পর্যায়ভুক্ত মৌল। যেমন দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার একই পর্যায়ের মৌল।
তাহলে একই পর্যায়ের মৌল বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু পরমাণুর আকার হ্রাস পায়, তাহলে এই 4টার মধ্যে সবচেয়ে বামে কেরা বলো? সবচেয়ে বামে হলো সোডিয়াম। স্যার এটা কিভাবে এটা বুঝাই দেয়? দেখো সোডিয়াম, তারপরে কি বলো ম্যাগনেসিয়াম, তারপরে কি বলো অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে কি বলো ফসফরাস, সালফার। দেখো এগুলো কিন্তু 3 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে দেখো 3 নাম্বার পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, তাহলে সালফারের আকার কিন্তু ছোট হয়ে যাবো। তাহলে বলছে কোনটির আকার বেশি বড়? তাহলে অবশ্যই সোডিয়াম, 100 সোডিয়াম। নিচের কোনটির আকার ছোট? দেখো এখন আবার দেওয়া আছে 2 নাম্বার পর্যায়ে দেওয়া আছে। দেখো 2 নাম্বার পর্যায়ে লিথিয়াম, তারপর কি বলো বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখো এই পর্যায়ে কোনটির আকার ছোট বলছে? তাহলে সবার ডানে কি আছে বলো? সবার ডানে আছে লিথিয়াম, কার্বন, নাইট্রোজেনের, সবার ডানে আছে অক্সিজেনের, জন্য অক্সিজেন অ্যান্সার হবে। আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? অবশ্যই এইটা সঠিক। এটা একটা কথা মনে রাখবা যে ক্যাটায়নের চেয়ে মূল পরমাণুর আকার সবসময় বড় হয়। বুঝছো তো? ক্যাটায়নের চেয়ে মূল পরমাণুর আকার সবসময় বড় হয়, এর জন্য এই শর্তটাই রাইট। এটা রাইট হবে না, কারণ হলো এটা হলো অ্যানায়নের আকার মূল পরমাণুর চেয়ে বড় হয়, কিন্তু এখানে দেওয়া আছে ফ্লোরিনই বড়, এটা ছোট, এর জন্য এই শর্ত মানে না। এখন আসো কোনটি রাসায়নিক, আর এটা যদি ভালো না বোঝো দেখো এটা ক্লাস দেওয়া আছে আমার, কোনটার আকার বড় কোনটার আকার ছোট এরকম ক্লাস দেওয়া আছে। এগুলো ক্লাসগুলো দেখে নাও, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশনেও আসে। দেখো একটু দেখো প্লে লিস্ট দেখো, বলা আছে এগুলো। কোনটি রাসায়নিক ব্যাসার্ধ বড়? মারাত্মক কথা, কোনটি রাসায়নিক ব্যাসার্ধ বড়? দেখো পর্যায়ে যেন কি হয়? হ্রাস পায়, গ্রুপে কি পায়? বৃদ্ধি পায়। তাহলে সোডিয়াম আর পটাশিয়াম এটা কিন্তু একই গ্রুপের মৌল। এটা কিন্তু সোডিয়াম আর পটাশিয়াম একই গ্রুপের মৌল। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কিন্তু একই গ্রুপের মৌল। তো ম্যাগনেসিয়াম আর হলো ক্যালসিয়াম আলোচনায় আসবে না, কেন? কারণ এইগুলা হলো পর্যায়ের ডানে অবস্থিত, আর ডানেরগুলো যেহেতু ছোটো, কারণ সোডিয়ামের ডানে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের ডানে ক্যালসিয়াম। তাহলে এই দুটো অবশ্যই ছোটো, এই দুটো আলোচনায় আসবো না। তাহলে আলোচনায় আসবো সোডিয়াম প্লাস আর কি বলো পটাশিয়াম প্লাস, এই দুটো বাদ। তাহলে এই দুটার মধ্যে কেরা বড়? দেখো এই দুটার মধ্যে 100% পটাশিয়াম বড়। কেন? কারণ এটা দেখো শক্তি স্তর নিচে আছে, সোডিয়ামের নিচে, আর গ্রুপের নিচে গেলে আকার বড় হয়, এর জন্য পটাশিয়াম প্লাস। খাপে খাপ জরিনার বাপ লেখছে। আকারের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো ফ্লোরিনের আকার বড় নিয়নের তুলনায়, আর একটাও কিন্তু গ্রান্টেড না, একটাও গ্রান্টেড না। ফ্লোরিনটা বড় কার তুলনায় বলো? নিয়নের তুলনায়, কারণ নিয়নটা ডানে, ফ্লোরিনটা বামে, বামেরটা বড় হয়, ডানেরটা ছোট হয়। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হইলেই তার নাম হলো আয়নীকরণ শক্তি। কি শক্তি বলো? আয়নীকরণ শক্তি। দেখো এটা একটা ধাতু থেকে আমরা একটা ইলেকট্রন সরাই নিয়েছি, তো সরাই নিলে এই ডেল্টা এইচটা কী হবে? এটা হবে আয়নীকরণ শক্তি। কী শক্তি বলো? আয়নীকরণ শক্তি। নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, দেখলে একই গ্রুপের মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম কিন্তু একই গ্রুপের মৌল। আর গ্রুপে হলো আয়নীকরণ শক্তি হ্রাস পায়, পর্যায়ে বৃদ্ধি পায়। এই পর্যায়ে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবো, আর গ্রুপে আয়নীকরণ শক্তি হ্রাস পাবো। তাহলে বলছে কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? তাহলে সবচেয়ে কম হবে এগুলোর মধ্যে, গ্রুপের মধ্যে রুবিডিয়াম নিচে, এটা হলো আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি হবে লিথিয়ামের। কার বলো? লিথিয়াম। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম। 4টা অপশন দেওয়া আছে। দেখো তো আয়নীকরণ শক্তির বেসিকটা কি বলছিলাম? যদি এটা যদি পর্যায়ে হয়, পর্যায়ে হলো বৃদ্ধি পায় আয়নীকরণ শক্তি, পর্যায়ে কি পায়? বৃদ্ধি পায়। আর এটা যদি গ্রুপ হয়, গ্রুপে হ্রাস পায়, গ্রুপে কি পায়? হ্রাস পায়। তা এখন দেখো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কিন্তু একই গ্রুপের মৌল, তবে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে আমরা গ্রুপ হিসাবে যদি বিবেচনা করি, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি কম, বেরিলিয়ামের বেশি। তাহলে এই দুটো আমাদের কে ফার্স্ট হলো? বেরিলিয়াম। এখন আসো বোরন আর অ্যালুমিনিয়াম একই গ্রুপের মৌল, তাহলে এই দুটার মধ্যে যেহেতু বোরন গ্রুপের উপরে, তাহলে উপরের ডার কী হয়? আয়নীকরণ শক্তি বেশি, নিচের ডার কম। তাহলে এই দুটার মধ্যে কে ফার্স্ট হলো বলো? বোরন। এখন আসো বেরিলিয়াম আর বোরন কিন্তু একই পর্যায়ের মৌল, বেরিলিয়াম আর বোরন কিন্তু একই পর্যায়ের মৌল। তো একই পর্যায়ে বাম দিক থেকে যদি ডান দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, বাট এটা ব্যতিক্রম। বাট এটা কি বলো? ব্যতিক্রম। তোমরা জানো বেরিলিয়াম হলো 4 নম্বর মৌল, এটা হলো 1s2 2s2, আর বোরন হলো 5 নম্বর মৌল। কয় নম্বর বলো? 5 নম্বর, 1s2
2s2 2p1। দেখো পর্যায় অনুযায়ী বেরিলিয়ামের ডান পাশে যেহেতু বোরন অবস্থিত, এর জন্য এইটার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম, এটার বেশি না, এই বেরিলিয়ামের বেশি। কেন বেশি স্যার? এই যে লক্ষ্য করো 1s2 2s2, কারণ যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখো এসে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, মানে এস অরবিটাল পূর্ণ আছে। আর এই ক্ষেত্রে লক্ষ্য করো পিতে কিন্তু অনলি একটা ইলেকট্রন আছে। পিতে ইলেকট্রন কিন্তু অর্ধপূর্ণ হতে গেলে পিতের দরকার 3টা, আর পূর্ণ হওয়ার জন্য দরকার 6টা, কিন্তু এখানে আছে একটা। এর জন্য বোরন কী করো, টুপ করে ইলেকট্রনটা সাইডা দিব। সাইডা দেওয়ার কারণে এটা যেহেতু সহজে ইলেকট্রন ছেড়ে দেয়, এর জন্য এটার আয়নীকরণ শক্তি কম আর বেরিলিয়ামের বেশি। এর জন্য এটার অ্যান্সার 100 ক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দেখো 84 নম্বর, নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন বলছে, সবচেয়ে কম? দেখো এগুলো কিন্তু একই গ্রুপের মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলো কিন্তু সবগুলো একই গ্রুপের মৌল। আর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কী হয়, কম হয়। তাহলে রুবিডিয়ামই হবে অ্যান্সার। কোন মৌলটির আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? দেখো আয়নীকরণ বিভবের টোটাল 4টা ব্যতিক্রম আছে। করে বলো আয়নীকরণ শক্তির 4টা ব্যতিক্রম মাথায় রাখবা। একটা হলো বেরিলিয়ামের বেশি বোরনের চেয়ে, আরেকটা হলো নাইট্রোজেনের বেশি অক্সিজেনের চেয়ে, আরেকটা হলো তোমার ম্যাগনেসিয়ামের বেশি অ্যালুমিনিয়ামের চেয়ে, আর ফসফরাসের বেশি সালফারের চেয়ে। এগুলো হলো আয়নীকরণ শক্তির 4টা ব্যতিক্রম। হওয়ার কথা ছিল বোরনের বেশি, কিন্তু বেরিলিয়ামের বেশি হবে, ওই যে ইলেকট্রন অর্থপূর্ণ থাকার কারণে। আর এগুলো যারা বোঝো না তারা দেখো আমার শর্ট ভিডিওতে এগুলো বোঝানো আছে, 1 মিনিটে বোঝানো আছে। তোমরা যেহেতু চালু মাল, কম টাইমে কীভাবে বেশি পড়াশোনা করা যায় এই ধান্দাই করো, শর্ট ভিডিওতেও আছে, এটা দেখে নিও। তারপরেও বলে দেই, এনে একটু শর্ট বলে দিই, এটা মনে রাখবা। ভেরি ব্যাড, নাই অক্সিজেন, ম্যাগেলো, পানি চালো, এই 4টা হলো আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। বেরিলিয়াম আর বোরন থাকলে বেরিলিয়াম অ্যান্সার দিয়ে দিবা, নাইট্রোজেন আর অক্সিজেন থাকলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, ফসফরাস সালফারের মধ্যে ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি। তাহলে একটু লক্ষ্য করে দেখো এনে কয়টা আছে। দেখো নাইট্রোজেন আর অক্সিজেন দেওয়া আছে, আর এনে কী লেখা আছে, বেশি। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার বেশি বলো? অবশ্যই নাইট্রোজেনের বেশি। দেখো যে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিছে, বুঝছো তো? পড়াশোনা যদি ভালো করে না করো তাহলে বাচ্চাদের মধ্যে কিন্তু কান্নাকাটি করানো লাগবে। পরীক্ষার পরে কিন্তু সময় গেলে সাধন মিলে না। আর যারা এতক্ষণ ক্লাস দেখলাই, খালি ক্লাসই দেখবে, একটা লাইক করবে না, একটু সাবস্ক্রাইব করবে না? বলো এই যে ক্লাসগুলো নিয়ে অনেক কষ্ট করে তো নিই নাকি, বলো? তাহলে তোমরা যদি কোনো লাইক কমেন্ট না করো তাহলে ক্লাসগুলো তো আসলে আমার যে পরিশ্রম এটা একটু মূল্যায়ন তো করতে হবে তোমাকে, নাকি বলো? আচ্ছা চলো আবার চলে যাই। নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কোন পর্যায়ে ধর্মের ব্যতিক্রম দেখা যায়? নাইট্রোজেন আর অক্সিজেন বলা আছে, তাহলে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম এই যে বইলেই তো দিলাম। নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ শক্তির বিভবের সঠিক ক্রম কোনটি? এই যে দেখো নিয়ে দেওয়া আছে, অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের বেশি, আবার বোরনের চেয়ে বেরিলিয়ামের বেশি, তার মানে 100 ক অ্যান্সার। পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? একই পর্যায়ে বাম দিক থেকে যদি ডান দিকে যাও তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। কোনটি থেকে একটি ইলেকট্রন সহজে সবচেয়ে বেশি শক্তি লাগে? দেখো এখানে নিয়নের 10টা প্রোটন 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন 10টা ইলেকট্রন, সোডিয়ামের 11টা প্রোটন 10টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের 13টা প্রোটন 10টা ইলেকট্রন। দেখো সবগুলোর কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান। যার প্রোটন সংখ্যা বেশি সে বেশি ইলেকট্রনকে টানবে। এর জন্য অ্যালুমিনিয়াম 3+ থেকে ইলেকট্রন সরানো সবচেয়ে কষ্ট। কেন? কারণ এর প্রোটন সংখ্যা বেশি। নিচের কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি? দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অবশ্যই বেশি হবে পটাশিয়ামের। কার বেশি হবে বলো? পটাশিয়ামের। দেখো 19 নম্বর, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? দেখো এই ক্রমটা সঠিক হবে এটা। কেন? কারণ দেখো বোরনের চেয়ে বেরিলিয়ামের বেশি, আর অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের বেশি। তাহলে 91 নম্বর অ্যান্সার হবে এই ঘ, খাপে খাপ জরিনের বাপ। কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? দেখো সোডিয়াম আর হলো সিজিয়াম, এটা একই গ্রুপের মৌল, আর ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এটাও একই গ্রুপের মৌল। দেখো সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়াম ডানে, এর জন্য এটার বেশি হবে, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। তাহলে যেহেতু সর্বনিম্ন বলছি
তাহলে অবশ্যই সিজিয়াম হবে। কী হবে বলো? সিজিয়াম। দেখো 94 নাম্বার, নিচের কোনটির আয়নীকরণে সবচেয়ে কম শক্তি লাগে? অবশ্যই এটা হবে পটাশিয়াম। দেখো 96 নাম্বার কি বলছে? নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? তড়িৎ ধনাত্মকতা একটা পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়ের বাম থেকে যদি ডান দিকে যাও তাহলে তড়িৎ ধনাত্মকতা হ্রাস পাবে, আর যদি গ্রুপে উপর থেকে নিচের দিকে যাও তাহলে তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাবে। তার মানে এটা পর্যায়ে হ্রাস আর গ্রুপে কি বলো? বৃদ্ধি। তাহলে এখন আসো এই টেস্ট দিয়ে এটা পরীক্ষা করি। তাহলে দেখো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কিন্তু একই পর্যায়ের মৌল, তাহলে ডান পাশেরটা অবশ্যই কম। কার তুলনায় কম? সোডিয়ামের তুলনায়। এখন আসো পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কার কম? ক্যালসিয়ামের কম। কেন? কারণ পটাশিয়াম আর ক্যালসিয়াম কিন্তু একই পর্যায়ের মৌল, এটাও কম। এখন আমার তুলনা করতে হবে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কার কম। স্যার গ্রুপ ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম তো একই গ্রুপের মৌল, একই গ্রুপে নিচের উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের কিন্তু বেশি, কার তুলনায়? ম্যাগনেসিয়ামের তুলনায়। প্রশ্নে কি বলছে? কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? তাহলে 100 ম্যাগনেসিয়াম। খাবে খাপ জরিনার বাপ। এখন আসো 97 নাম্বার, আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? দেখো আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি যেহেতু বলা আছে, সেক্ষেত্রে এটা একটু এইভাবে দিয়ে দিতে হবে। ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিনের, তারপর হলো ব্রোমিনের। তাহলে দেখো 98 নাম্বার কি বলছে? কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? দেখো এখানে বেরিয়াম, রুবিডিয়াম, স্ট্রনসিয়াম এগুলো কিন্তু 2 নাম্বার গ্রুপের মৌল, আর সিজিয়ামটা হলো 1 নাম্বার গ্রুপের মৌল। তোমরা জানো যে 1 নাম্বার গ্রুপের আয়নীকরণ শক্তির মান কম হবে 2 নাম্বার গ্রুপের তুলনায়। তাহলে এখানে এই তিনটা তো 2 নাম্বার গ্রুপের, তাহলে এই তিনটা তো প্রতিযোগিতায় আসবো না। তাহলে সবচেয়ে যেহেতু কম বলছে এর জন্য সিজিয়াম হবে। কী হবে বলো? সিজিয়াম। আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? এটা এভাবে লিখে দাও, সবচেয়ে ফ্লোরিনের বেশি, তারপরে ক্লোরিনের, তারপর ব্রোমিনের। এটা এভাবে লিখে দাও, এটা একটু ভুল লেখা ছিল। 100 নাম্বার, দেখো কোনটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি? দেখো বোরন, কার্বন, অক্সিজেন আর নাইট্রোজেন দেওয়া আছে, তাহলে একই পর্যায়ের মৌল। দেখো বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন একই পর্যায়ের মৌল, তাহলে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কিন্তু এটা ব্যতিক্রম, নাইট্রোজেন আর অক্সিজেন থাকলে যেন কার বেশি হয়? অবশ্যই নাইট্রোজেনের বেশি হবে। কার বেশি হবে বলো? নাইট্রোজেনের। এই ব্যাখ্যাটা কিন্তু আগে দেওয়া আছে, যারা ক্লাসগুলো টেনে টেনে দেখবা তারা কিন্তু কিছু বুঝতে পারবে না, কারণ এটার ব্যাখ্যা কিন্তু আগেও আলোচনা করছে। এর জন্য টেনে দেখলে ধরা খাবা। যাগো মন মানসিকতাটা যে না আমার শিখতে হবে, তার একটু ধীরে ধীরে না টাইনা দেখতে হবে, কারণ একটা এমসিকিউ কিন্তু আরেকটার মধ্যে আলোচনা করে দিছি। তুমি তো দুমদার একটা টাইম না একটার পর একটা দেখবা ধরাটা খেয়ে যাবা। তো আজকে 100টা পর্যন্তই থাকবে এমসিকিউ, আর বাকি ক্লাসগুলোতে দেখবো এগুলোর স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।